আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শিশু আসিয়া ধর্ষণ মামলার বিচার দ্রুততম সময়ে নিশ্চিতের আশ্বাস আইন উপদেষ্টার। ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে কমে আসবে নারীর প্রতি সহিংসতা, অভিমত বিশিষ্টজনদের। গণতন্ত্র চায় না বলে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে, অভিযোগ মির্জা আব্বাসের। সংস্কারের অজুহাতে ভোট আয়োজনে বিলম্ব মেনে নেবে না জনগণ। শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রবাজি ও সন্ত্রাস বন্ধের হুঁশিয়ারি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের। পড়াশোনায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান। এবং বিকেলে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাগুরায় শিশু ধর্ষণের মামলায় দ্রুততম সময়ে ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস দিলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, ধর্ষণের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হতে পারে। ধর্মের দোহাই দিয়ে নারীদের হেনস্থা করার কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপদেষ্টার। এর আগে শিশু আসিয়া ধর্ষণ মামলার 1 মাসের মধ্যে শেষ করা সহ 5 দফা দাবিতে আইন উপদেষ্টাকে স্মারকলিপি দেয় ধর্ষণ বিরোধী মঞ্চ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। একের পর এক ধর্ষণের ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড়। নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন নারীরা। সচিবালয়ে আইন উপদেষ্টাকে স্মারকলিপি দেয় ধর্ষণ বিরোধী মঞ্চ। এতে 5টি দাবি জানানো হয়। সেগুলো হচ্ছে আসিয়া ধর্ষণের মামলা 1 মাসের মধ্যে সম্পন্ন করা, বিশেষ ট্রাইব্যুনালে ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র আইন ও মহিলা উপদেষ্টার জবাবদিহিতা, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা এবং সাইবার বুলিং বন্ধে আইন সংশোধন। শিক্ষার্থীরা বলছেন, তনু, মুনিয়া সহ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এমনটা ঘটত না। পূর্ববর্তী সময়ে যে ক্ষমতাসীন যে ব্যক্তিদের দ্বারা যে ধর্ষণগুলো সংঘটিত হয়েছে, তারা আইনি ফাঁকফোকরের ভিতর দিয়ে তারা সেখান থেকে বের হয়ে গিয়েছে এবং তাদেরকে সরকার বিচারের আওতায় নিয়ে আসে না। বিশেষ করে এখানে সোহাগী জাহান তনু এবং মুনিয়ার কেসের কথা বলেছি। দেশে ধর্ষণ কেন বেড়েছে তার ব্যাখ্যা নেই আইন উপদেষ্টার কাছে। তবে মাগুরার শিশু আসিয়া সহ ধর্ষণ মামলার দ্রুত ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দেন তিনি। পুলিশ অলরেডি ওই আসামি যারা আছে মাগুরার ঘটনায়, তাদের অলরেডি ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছে গতকাল। সেটা আমি ওনাদেরকে জানিয়েছি এবং এটার বিচার কার্য কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে। ওনারা বলেছেন, একটা বিশেষ দাবি করেছেন, শুধু ধর্ষণের মামলার বিচারের জন্য একটা স্পেশাল কোর্টের কথা বলেছেন। উপদেষ্টা পরিষদে আলোচনার বিষয়টি তুলব এবং যথাসাধ্য চেষ্টা করব শুধু শিক্ষা প্রতিষ্ঠান আর কাজের জায়গাতে না, রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্ত্যক্ত না হয়, হয়রানির শিকার না হয়, সেরকম একটা কম্প্রিহেনসিভ আইন করা। এটা একদম সিরিয়াসলি, একদম কথা দিয়েছি, এটা সিরিয়াসলি চিন্তা করব। আইন উপদেষ্টা বলেন, ধর্মের দোহাই দিয়ে নারীদের উত্ত্যক্ত করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। ইফটিজিং বন্ধে করা হবে বিশেষ আইন। বিভিন্ন গোষ্ঠীর থেকে এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে 0 টলারেন্স নীতি গ্রহণ করেছি। মরাল পুলিশিং যদি কারো করতে হয়, নিজের উপর করেন, নিজেকে জিজ্ঞেস করেন আপনি মিথ্যা কথা বলেন নাকি, ইসলামের যে 5টা ফরজ আছে সেটা আপনি পালন করেন কিনা। এই মরাল পুলিশিং নিজের সাথে আগে করেন। 1 মাসের মধ্যে এসব আশ্বাসের বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় ধর্ষণ বিরোধী মঞ্চ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অতীতে নারীর ক্ষমতায়ন বলতে শুধুমাত্র শেখ হাসিনার ক্ষমতায়ন হয়েছে। তাই একক ক্ষমতায়নের বলয় থেকে বেরিয়ে এসে নারীর প্রকৃত ক্ষমতায়নের উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠানে আলোচকরা বলেন, সমাজের সব ক্ষেত্রে নির্মোহভাবে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে নারীর প্রতি সহিংসতা কমে আসবে। এখন থেকে যেখানে নারী নির্যাতন, সেখানে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তারা। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। এতে আলোচকরা বলেন, দেশের মোট জনসংখ্যার 51% এই নারীদের পেছনে রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। আমার মেয়ে ধর্ষিত হলে আমার লজ্জা না, যে ধর্ষণ করেছে তার লজ্জা।
আসুন আমরা এভাবেই মনোভাব বদলের চেষ্টা করি। আমরা যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, ওইভাবে আমরা কেন নির্যাতনের বিরুদ্ধে, আমরা কেন ধর্ষণের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারবো? নারী মুক্তি, ক্ষমতায়ন, অধিকার কেবল কাগজে আবদ্ধ না রেখে আমরা এটাকে কিভাবে আরো প্রসারিত করতে পারি, সেই জায়গাটা আমাদের আসলে দেখা উচিত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অভিযোগ করেন, অতীতে দেশে নারীদের কাঙ্ক্ষিত ক্ষমতায়ন হয়নি। নারীর বাংলাদেশে ক্ষমতায়নের কথা বলা হয়, আমি দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশে একজন নারী শুধু ক্ষমতায়ন হয়েছিল। সেই নারীর সামনে কিন্তু কোনো পুরুষ দাঁড়িয়ে, কোনো মন্ত্রী দাঁড়িয়ে, কোনো এমপি দাঁড়িয়ে, কোনো রাজনীতিবিদ দাঁড়িয়ে, কোনো সচিব দাঁড়িয়ে কোনো কথা বলতে পারতো না। তিনি ছিল পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে এখন সুসময় এসেছে, আমরা সেই প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আমরা আমাদের নারীদের প্রতি সমঅধিকার প্রতিষ্ঠা করে নারী পুরুষ সকলে মিলে বাংলাদেশের ঐক্যের বন্ধনের মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, অধিকার আদায়ে নারীদেরও নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। নারীর প্রতি নিগ্রহ নির্যাতন অবসানের কথা বলি, আমরা সমাজের সাথে লড়াই করছি না, নিজের সাথে লড়াই করছি। কারণ এটা আমাদের রক্তের সাথে মিশে আছে, আমাদের পুরুষদের রক্তের সাথে এই পুরুষতান্ত্রিকতা মিশে আছে। আবার নারীরা কিন্তু সামাজিকতার কারণে এটা অর্জন করেছে। পুরুষতান্ত্রিকতার ঊর্ধ্বে উঠে আমরা যেন এই সমাজে নারীদের জন্য সম অধিকার এবং সম সুযোগ এবং সকল রকম বঞ্চনার অবসান যেন আমরা করতে পারি। এ সময় নারীর অগ্রযাত্রায় অবদান রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সামিনা লুৎফা এবং প্রান্তিক ও পাহাড়ি নারী অধিকার কর্মী ইলিরা দেওয়ানকে বিশেষ সম্মাননা দেয়া হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দেশে গণতন্ত্র ফেরাতে চায় না বলেই কিছু লোভী রাজনৈতিক দল ও ব্যক্তি জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর দক্ষিণ শাহজাহানপুর থানা বিএনপি আয়োজিত 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় তিনি এই অভিযোগ করেন। ভোটের অধিকার আদায়ের জন্য হাজারো মানুষ জীবন দিয়েছে দাবি করে তিনি বলেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে অনবিলম্বে জাতীয় নির্বাচনে বিকল্প নেই। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত হলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে। ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। আমরা বুকের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। করতে দেওয়া হবে না, করতে দেওয়া যাবে না। আরে ভাই, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল, যার কারণে জাগনি তাই বলছে। আপনারাও কি তাই ভাবেন? শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রবাজি ও সন্ত্রাস চলবে না এমন হুঁশিয়ারি দিয়ে জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এখনো অনেক ক্যাম্পাসে ফ্যাসিবাদী শক্তির তৎপরতা দেখা যাচ্ছে। এজন্য ছাত্র জনতা রক্ত দেয়নি স্মরণ করিয়ে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। রাজধানীর নয়াপল্টনে একটি কনভেনশন হলে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সত্য প্রতিষ্ঠার আন্দোলনে অটল থাকবে ইসলামী ছাত্র শিবির। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদর্শ চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানায় আমরা পরিণত করতে পারিনি। উপরন্তু আমরা লক্ষ্য করেছি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল। অনেক রক্তের বিনিময়ে দফায় দফায় এই জাতি মুক্তি এবং স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল, সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি। সংস্কার চূড়ান্ত হওয়ার আগে দল নিবন্ধন ও প্রবাসীদের ভোটের পদ্ধতি নির্ধারণে ইসির কার্যক্রমকে অযৌক্তিক বলেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, একদিকে জাতীয় ঐক্যমত কমিশনের কার্যক্রম চলছে, অন্যদিকে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনও বাকি রয়েছে। এ অবস্থায় নির্বাচন কমিশন এসব সিদ্ধান্ত নিলে তা বিভ্রান্তি সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারের একটা প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়ায় যারা সংস্কারগুলো বাস্তবায়ন করবে তারা একটু অপেক্ষা করলে পারত। সংস্কারগুলো গুরুত্বপূর্ণ, কারণ আমাদের নিয়ম নীতি পদ্ধতি প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, যার ফলে স্বৈরাচারের উত্থান ঘটেছে, যার ফলে নির্বাচন ব্যবস্থাটা নির্বাচনে চলে গিয়েছে। এটা কাম্য ছিল না। আমি মনে করি যে নির্বাচন কমিশন সরকারের সাথে আলাপ আলোচনা করার প্রয়োজন ছিল এবং একই সাথে
যে আমরা যে সকল প্রস্তাবগুলো দিয়েছি সেগুলো আমলে নেওয়া, গুরুত্ব নেওয়া দরকার ছিল তাদের। এখন থেকে বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে কোনো রিসিভার থাকবে না। বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কঠোর মনিটরিং এ নিজস্ব তত্ত্বাবধানে চলবে বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান। বেক্সিমকো গ্রুপের রিসিভার নিয়োগের জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী দ্বৈত বেঞ্চ এ রায় দেন। গত বছরের 5 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এর নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। একই সাথে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। আশ্রিতাকে ধর্ষণের চেষ্টার জন্য খুন হয়েছে হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভুইয়া। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম। তিনি জানান, ঘটনার 4 দিন আগে সাইফুর রহমান আশ্রয় দিয়েছিলেন নাজেম ও রূপা নামের এক দম্পতিকে। রূপাকে যৌন নিপীড়নের পাশাপাশি সাইফুর রহমান তার স্বামীকে মেরে ফেলারও হুমকি দেন বলেও জানায় পুলিশ। জিএম তসলিমের রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার একটি বাসা থেকে হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভুঁইয়ার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার সাথে জড়িত নাজেম ও রূপা নামের এক দম্পতিকে ফরিদপুর থেকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য দেয় তারা। পুলিশ জানায়, 4 দিন আগে রেল স্টেশনে পরিচয় হওয়ার পর তাদের সঙ্গে করে নিজ বাসায় এনে আশ্রয় দেন সাইফুর। এরপর থেকেই রূপাকে বিভিন্নভাবে শ্লীলতাহানির চেষ্টা করে সাইফুর রহমান। আমার 6 তলা বাড়ি রয়েছে, আবার গাড়ি রয়েছে, তুমি ড্রাইভিং শিখবে, শিখে তুমি আমার গাড়ি চালাবে, আর আমার স্ত্রী আছে, ছেলে আবার স্কুলে পড়াশোনা করে, আমার 6 তলা বাড়ি, তুমি বাবার বাসায় কাজ করবে। এই কথা বলে ওদেরকে প্রথমে রিক্সায় উঠিয়ে ওখান থেকে তারপরে বাসে নেয়, বাসে নিয়ে উত্তরাগায়, উত্তরার থেকে তাদেরকে অটোতে চলে যায়, এই যে পুরানপাড়া বাতান উত্তরখানের এই বাসায় এই তারা তুলে। গত 9 মার্চ রাতে ঘুমানোর সময় রূপার সাথে অনৈতিক সম্পর্ক করার চেষ্টা করলে স্বামী নাজেম টের পেয়ে যান। এরপরেই তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রূপা ও নাজেম বটি দিয়ে কুপিয়ে জখম করার পর সাইফুরকে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায় তারা। 3 জন একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটার গায়ে এসে হাত দিচ্ছিল, ওই ছেলেটার হাত উপর দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজবেন্ড নাজেম, তখন সে উপর দিকে উঠে গিয়ে তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে যায়। সে যখন ছাড়ছিল না তখন তাকে করলো, সে রুম থেকে গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো, তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে। মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। তো এক পর্যায়ে সে দৌড় দিয়ে বাথরুমের মধ্যে ঢুকেছে, ঢুকে সিটকিনি দিয়েছে। দেওয়ার পরে এরা বাথরুমের বাহির থেকেও সিটকিনি দিয়ে রুমের তালা দিয়ে, ওর একটা মোবাইল ছিল, একটা পার্স ছিল, আর ওই চাবির একটা গোছা ছিল, এরা চলে যায়। নিহত সাইফুর রহমান তার স্ত্রীকে নিয়ে থাকতেন শান্তিনগরের একটি বাসায়। স্ত্রী সন্তান রেখে কয়েক মাস আগ থেকে উত্তরখানের ভাড়া বাসায় একা থাকতেন তিনি। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শুক্রবার প্রধান উপদেষ্টার সাথে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাবেন জাতিসংঘ মহাসচিব। তার সফরে রোহিঙ্গা সংকট সমাধানে বড় অগ্রগতি হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। প্রায় 7 বছরের মাথায় দ্বিতীয় দফায় ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার বিকেলে 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন তিনি। তার সফরে অগ্রাধিকার পাবে রোহিঙ্গা শরণার্থী সংকট ও মানবাধিকারের প্রসঙ্গ। জাতিসংঘ মহাসচিব শুক্রবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এরপর তারা দুজনে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে যাবেন কক্সবাজার। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি গুতেরেস রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে আলাদা বৈঠকে অংশ নেবেন। ইউএন সেক্রেটারি জেনারেল উনি কক্সবাজার থেকে সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে উনি রোহিঙ্গা চিলড্রেনদের সাথে ওনার একটা প্রোগ্রাম আছে একটা ক্যাম্পে, এবং রোহিঙ্গাদের নিউট্রিশনের উপর সাপ্লাই বা এটার যে সিচুয়েশন এটার উপর ওনাকে একটা
প্রেজেন্টেশন দেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মনে করেন, গুতেরেসের সফরের মধ্য দিয়ে নতুন গতি পাবে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি। আমরা আশা করছি যে এই ট্যুরটা ইটালি ইউএন সেক্রেটারির ট্যুরের ফলে এই সামনে যে কনফারেন্সটা হবে সেটা নিয়েও আরো কিছু আমরা ডেভেলপমেন্ট হবে এবং আমরা আশা করছি যে সেপ্টেম্বরে যে কনফারেন্সটা সেটা রোহিঙ্গাদের ক্রাইসিসটা যেটা আর্লি রেজলিউশন খুব দ্রুত যাতে একটা রেজলিউশন হয় সেটার আমরা আশা করছি যে একটা ইমপেটাস পাবে। এছাড়া সংস্কার ও আগামী নির্বাচন ইস্যুতে জাতিসংঘ মহাসচিব ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশের যে বিভিন্ন সংস্কার যে প্রস্তাব, অনেকগুলো সংস্কার প্রস্তাব এসেছে পুলিশের, বিচার বিভাগের, জনপ্রশাসনের, এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘের যদি বা জাতিসংঘের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানের যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে সেটা নিয়ে হয়তোবা আলোচনা হতে পারে। রমজানের প্রতি সংহতি জানিয়ে প্রতিবছর এই সময়ে মুসলিম প্রধান দেশ সফর করেন জাতিসংঘ মহাসচিব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের ভূত পুলিশ ও প্রশাসনের মাথা থেকে এখনো যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে মারাত্মক অবনতি হয়েছে, পুলিশ কোনো কাজ করছে না উল্লেখ করে তিনি আরো বলেন, তারা এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চাইছে। নাটোর সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মরহুম শাহিন আলমের পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে তিনি সব কথা বলেন। সম্প্রতি ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দুলু অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, এমন আইন করেন যে আইনে তাদের বিচার হবে, শাস্তি হবে এবং তা কার্যকর হবে। সদর উপজেলার চৌরি পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন যুবদল আয়োজিত স্মরণ সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এখনো পুলিশ এবং প্রশাসনের মধ্যে থেকে যায় না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, এই পুলিশ, এই প্রশাসন তারা চাচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে। এই জন্য আমি সজাগ থাকার আহ্বান জানাই। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনা করবে না বলে জানিয়েছে ইরান। আলোচনায় বসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠি জবাবে একথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মাসুদ পেজেশকিয়ান বলেছে, ট্রাম্পের যা ইচ্ছা তিনি তাই করতে পারেন, এ নিয়ে ইরান ভাবছে না বলেও জানান তিনি। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত শনিবার জানান, কোনো হুমকি দিয়ে তেহরানকে আলোচনার টেবিলে নেওয়া যাবে না। নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প ইরানকে চিঠি পাঠানোর একদিন পর তিনি ওই মন্তব্য করেছিলেন। এবার পার্টিস খেলার খবর। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। তিনি তার পোস্টে সতীর্থ, কোচ এবং বিশেষভাবে তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ ক্যারিয়ারে পরিবারের অবদানের কথাও লেখেন এই ব্যাটার। ওয়ানডেতে 239 ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ, সেখানে 36.46 গড়ে 5,689 রান করেছেন। 4টি সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন 32টি। এছাড়া টেস্টে 5টি সেঞ্চুরি ও 16টি হাফ সেঞ্চুরি সহ 2,914 রান করেছেন তিনি। টি-20তে তার রান 2,444। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সৌদি আরবের তাইফে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে নিয়ে সব আকর্ষণ থাকলেও এবার সেখানে যুক্ত হয়েছে ফাহমিদুলের নামও। ইতালিয়ান লিগে খেলেন এই ফুটবলার। মঙ্গলবার তাইফে দলের সাথে অনুশীলনে যোগ দেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলিভিয়াতে খেলা এই ফরওয়ার্ড। তাকে পেয়ে আরো বেশি উজ্জীবিত বাংলাদেশ দল। এবারে জাতীয় দলে বিদেশে খেলার অভিজ্ঞতা থাকা ফুটবলারদের মধ্যে আছেন ডেনমার্কের জামাল ভুইয়া ও ফিনল্যান্ড প্রবাসী তারিক রায়হান কাজিও। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
শিশু আসিয়া ধর্ষণ মামলার বিচার দ্রুততম সময়ে নিশ্চিতের আশ্বাস আইন উপদেষ্টার। ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে কমে আসবে নারীর প্রতি সহিংসতা, অভিমত বিশিষ্টজনদের। গণতন্ত্র চায় না বলেই একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনে বিরোধিতা করছে অভিযোগ মির্জা আব্বাসের। সংস্কারের অজুহাতে ভোট আয়োজনে বিলম্ব মেনে নেবে না জনগণ। শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রবাজি ও সন্ত্রাস বন্ধের হুঁশিয়ারি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। পড়াশোনায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান। এবং বিকেলে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।